আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শাহাবুদ্দিন ইংরেজি প্রভাষক আছি তোমাদের সাথে। আজকে আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কঠিন চ্যাপ্টার হচ্ছে ন্যারেশন। এই ন্যারেশনকে আমরা অতি সহজে একটি মাত্র স্ট্রাকচারের মাধ্যমে আলোচনা করব। তাহলে দেখতে থাকো ন্যারেশন কত সহজ। দেখো, আমি এখানে স্ট্রাকচারটি লিখে রেখেছি। এটা হচ্ছে বক্তা, শ্রোতা, মশলা, বক্তব্য। তোমাকে যে কোনো ন্যারেশন দেওয়া হোক, এই স্ট্রাকচারটি ব্যবহার করে তুমি সব ধরনের ন্যারেশন করে ফেলতে পারবে। তুমি এই স্ট্রাকচারটি মুখস্থ করে নিবা। বক্তা, তুমি যে কোনো ন্যারেশন তোমাকে দেওয়া হোক, এই ন্যারেশন থেকে তুমি বক্তাটা বের করে লিখতে হবে। আমি ন্যারেশন যখন প্র্যাকটিস করাবো, বোর্ড প্রশ্নগুলো প্র্যাকটিস করাবো, তখন কোন দেখাই দেবো কোনটা বক্তা, কোনটা শ্রোতা, কোনটা মশলা, কোনটা বক্তব্য। তো আগে এখানে দেখে নাও, বক্তা, শ্রোতা, মশলা, বক্তব্য এগুলোর ভিতরে কিছু চেঞ্জ করতে হয়। তো বক্তা, শ্রোতা, মশলা, বক্তব্য, এইটা তোমাকে মুখস্থ রাখতে হবে। আচ্ছা, মুখস্থ করার পরে এই যে মশলা, এই বক্তায় কিছু পরিবর্তন করতে হবে, মশলায় কিছু পরিবর্তন করতে হবে, আর বক্তব্যে কিছু পরিবর্তন করতে হবে। তোমরা হয়তো এই মশলা কথাটা শুনে হাসতে পারো। এই মশলাটা খাওয়ার মশলা না, এটির নাম আমি দিয়েছি, যদিও এটির নাম হচ্ছে বইয়ের ভাষায় এটা হচ্ছে কানেক্টর। আর আমরা যেহেতু কানেক্টর কথাটা বলতে একটু কঠিন মনে হয়, সেই জন্য এটাকে আমরা মশলা দিয়ে দিলাম। তাহলে এর কাজ কি? এর কাজ হচ্ছে, ধরো একটা ইট যখন লাগানো হয়, দেয়াল যখন তৈরি করা হয়, একটা ইট দেওয়ার পরে এই ইটের উপরে আবার মশলা দিয়ে আরেকটা ইট রাখা হয়। এভাবে একটার উপরে একটা, আরেকটা এর উপরে আরেকটা ইট যখন দেওয়া হয়, তখন প্রত্যেকটা ইটের মধ্যখানে মশলা ব্যবহার করা হয়। আমরা সেই অর্থে এটাকে মশলা বলেছি, কারণ বক্তা শ্রোতার সাথে বক্তব্যকে এই মশলা কানেক্ট করে ধরে রাখবে, সেই জন্য একে মশলা বলেছি। তাহলে এই চারটা উপাদান আছে এখানে, এই চারটার মধ্যে চারটা পরিবর্তন করতে হবে। একটা হচ্ছে বক্তার মধ্যে একটা ভার্বের পরিবর্তন করতে হবে, মশলার পরিবর্তন করতে হবে, মশলা ব্যবহার করতে হবে, এবং বক্তব্যের মধ্যে দুইটা জিনিস পরিবর্তন করতে হবে। শ্রোতার মধ্যে কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখো, আগে আমি মশলাটা দেখাই, মশলাটা কীভাবে ব্যবহার করবে, তারপরে বক্তার ভার্বের যে পরিবর্তন সেটা দেখাবো, তারপরে বক্তব্য। এখানে তিন ধরনের মশলা আছে। একটা হচ্ছে দ্যাট, আরেকটা হচ্ছে WH ওয়ার্ড অথবা ইফ, আরেকটা হচ্ছে টু। দেখো, এই তিন ধরনের মশলা ব্যবহার করতে হবে। হয় দ্যাট হবে, না হয় WH ওয়ার্ড অথবা ইফ হবে, না হয় টু হবে। এখন তুমি কোনটা কখন ইউজ করবে, এটা নির্ভর করবে বক্তব্যের উপরে। বক্তব্যটা যেই সেন্টেন্স হবে সেই সেন্টেন্স অনুযায়ী এগুলা ব্যবহার করতে হবে। বক্তব্যটা হয়তো অ্যাসার্টিভ হবে, নয়তো ইন্টারোগেটিভ হবে, নয়তো ইম্পারেটিভ হবে, নয়তো অপটেটিভ হবে, নয়তো এক্সক্লামেটরি হবে। হয়তো এই 5 প্রকারের ভিতরে থাকবে। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, বক্তব্যটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তাহলে মশলা তুমি দ্যাট ইউজ করবে। যদি অ্যাসার্টিভ হয় তাহলে মশলা হবে দ্যাট। যদি ইন্টারোগেটিভ হয়, বক্তব্যটা যদি ইন্টারোগেটিভ হয়, তাহলে WH ওয়ার্ড অথবা ইফ হবে। যদি বাক্যে WH ওয়ার্ড দেওয়া থাকে, তাহলে এই WH ওয়ার্ডটাই ইউজ করবে, ইফ ব্যবহার করবে না। আর যদি বাক্যে WH ওয়ার্ড দেওয়া না থাকে, তাহলে তুমি ইফ ব্যবহার করবে। কথাটা ক্লিয়ার? যদি বুঝতে না পারো তাহলে পিছন টেনে গিয়ে একটু আবার শুনে আসো। তারপরে হচ্ছে, বক্তব্যটা যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, সেক্ষেত্রে মশলা হবে টু। যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে টু হবে। তুমি এভাবে মুখস্থ করে নিবা।
ইম্পারেটিভ মশলা টু, ইম্পারেটিভের মশলা টু, ইম্পারেটিভের মশলা টু, ইম্পারেটিভের মশলা টু, অ্যাসার্টিভের মশলা দ্যাট, ইন্টারোগেটিভের মশলা ইফ মুখস্থ করে নিবা যতক্ষণ সময় লাগে। আর বাকি দুইটা রয়ে গেল অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। এই অপটেটিভ এবং এক্সক্লামেটরি দুটোটার মশলা হবে দ্যাট। আমি দেখাই দিচ্ছি, এই যে তীর চিহ্ন দিয়ে দেখাই দিলাম, এই দুটোটার মশলা হবে দ্যাট। তাহলে তুমি যদি এই তুমি দুইটা মুখস্থ করে নাও, ইন্টারোগেটিভের মশলা ইফ, ডব্লিউএইচ ওয়ার্ড অথবা ইফ, ইম্পারেটিভের মশলা টু, বাকি যেগুলো তিনটা থাকে বাকি তিনটা হচ্ছে দ্যাট। এখন তোমাদের মনে একটু প্রশ্ন আসতে পারে যে ডব্লিউএইচ ওয়ার্ডগুলো কি। আমি একটু দেখাই দিই। হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই, হু, হুম, হুজ, এরপরে হচ্ছে হাউ। এগুলাকে ডব্লিউএইচ ওয়ার্ড বলা হয়, যেহেতু এগুলার প্রথমে ডব্লিউ আর এইচ আছে, এই জন্য ডব্লিউএইচ ওয়ার্ড বলা হয়। তোমাদের মধ্যে অনেকে হয়তো সেন্টেন্স সম্পর্কে জানো না, যে অ্যাসার্টিভ সেন্টেন্স কীভাবে চিনব, ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে চিনব, ইম্পারেটিভ কীভাবে চিনব। সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি, আমার আরেকটা ভিডিও আছে এই চ্যানেলে আছে সেন্টেন্স সম্পর্কে, সেটা তুমি দেখতে পারো, অথবা এখান থেকে আমি বলে দিই। অ্যাসার্টিভ মানে বর্ণনামূলক, ইন্টারোগেটিভ প্রশ্নবোধক, ইম্পারেটিভ আদেশমূলক, অপটেটিভ আশীর্বাদমূলক, এক্সক্লামেটরি বিস্ময় বা আবেগসূচক বাক্য। তুমি কিভাবে চিনবে অ্যাসার্টিভ? অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুটা হয় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তারপরে ফুল স্টপ থাকে। ইন্টারোগেটিভের শুরুটা হয় ডব্লিউএইচ ওয়ার্ড থাকতে পারে, অথবা অক্সিলারি ভার্ব, সংক্ষেপে লিখলাম অক্সি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, আর শেষে এই চিহ্নটা থাকবে। তাহলে বুঝবা যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড, তারপরে অক্সিলারি ভার্ব, আমি সংক্ষেপে লিখলাম অক্সি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স স্ট্রাকচার। ইম্পারেটিভ সেন্টেন্স শুরুটাই হয় মেইন ভার্ব দিয়ে, তাহলে ভার্ব লিখি প্লাস অবজেক্ট, শেষে ফুল স্টপ হয়। ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুটা হচ্ছে মেইন ভার্ব দিয়ে। অপারেটিভ সেন্টেন্স মেয়ে থাকতে পারে, তারপরে অ্যাসার্টিভের মতনই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তারপরে বিস্ময়সূচক। এটা অনেকগুলো স্ট্রাকচার আছে, একটা হচ্ছে হাউ, তারপরে অ্যাডজেক্টিভ, সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে এরকম একটা সাইন থাকবে। এই সাইনটা থাকলে মনে করবা যে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। আচ্ছা, তাহলে এগুলো তুমি মুখস্থ করে নেবা আশা করি। এখন আসো বক্তা। বক্তার মধ্যে কি পরিবর্তন করতে হবে? বক্তার মধ্যে একটা ভার্বের পরিবর্তন করতে হবে। সেটা হচ্ছে বক্তার মধ্যে ভার্বের পরিবর্তন হবে, হয়তো হবে আস্ক, হয়তো হবে টোল্ড হবে, নয়তো হবে আস্কড, অথবা হবে অর্ডার্ড, অথবা উইশড অথবা প্রে, অথবা প্রেড, অথবা এক্সক্লেম উইথ জয়, exclaimed with joy, অথবা sorrow, অথবা ওয়ান্ডার। যদি আনন্দ বোঝায়, এক্সক্লামেটরি সেন্টেন্স দিয়ে যদি আনন্দ বোঝায় হলে জয় হবে, সরো হলে দুঃখ প্রকাশ করলে সরো হবে, আর বিস্ময় প্রকাশ করলে ওয়ান্ডার হবে। তুমি কখন টোল্ড লিখবা, এটাও কখন কোনটা লিখবা এটা নির্ভর করবে বক্তব্যের উপরে। বক্তব্যটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তখন বক্তার ভার্বটা হবে টোল্ড। এটা আমি লিখে দিই এইভাবে, দেখো, বক্তব্যটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় বক্তার যে ভার্বটা আছে এটা হবে টোল্ড,
বক্তব্য যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে বক্তার ভার্বটা হবে আস্কড। বক্তব্য যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে বক্তার যে ভার্বটা এটা হবে অর্ডার্ড। আর বক্তব্যটা যদি অপটেটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে এই ভার্বটা হবে উইশড অথবা প্রেড। আর বক্তব্যটা যদি এক্সক্লামেটরি সেন্টেন্স হয় সেক্ষেত্রে হবে এক্সক্লেম উইথ জয়, সরো অথবা ওন্ডার। তোমরা খাতায় পজ করে ভিডিওটা পজ করে খাতায় লিখে নাও। দেখো বক্তার ভার্ব কী হবে এবং মশলা কী হবে দুটোটাই নির্ভর করবে বক্তব্যের উপরে। বক্তব্যটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় মশলা হবে দ্যাট এবং বক্তার ভার্বটা হবে টোল্ড। বক্তব্যটা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় মশলা হবে ইফ অথবা আস্কড। বক্তব্যটা যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে মশলা হবে টু আর বক্তার ভার্ব হবে অর্ডার্ড। অপটেটিভ সেন্টেন্স হলে বক্তার ভার্ব হবে দ্যাট আর মশলা হবে দ্যাট, বক্তার ভার্ব হবে উইশড অথবা প্রেইড। এক্সক্লামেটরি সেন্টেন্স হলে বক্তার ভার্ব হবে দ্যাট আর মশলা হবে দ্যাট আর বক্তার ভার্ব হবে এক্সক্লেম উইথ জয়, সরো অথবা ওন্ডার। এখন আমরা দুইটা জিনিস শিখে গেলাম, একটা হচ্ছে বক্তার ভার্ব কীভাবে চেঞ্জ করতে হয় আর একটা হচ্ছে মশলা কীভাবে ব্যবহার করতে হয়। আর হয়ে গেল দুইটা, একটা হচ্ছে বক্তব্যের ভিতরে একটা প্রোনাউন চেঞ্জ করতে হবে আর বক্তব্যের একটা ভার্ব পরিবর্তন করতে হবে। তাহলে আমরা বোর্ডটা মুছে দেই, দেখতে তোমাদের সুবিধা হবে। বক্তব্যের প্রোনাউন কিভাবে পরিবর্তন করতে হবে এটার অনেকগুলা নিয়ম আছে, আমি শর্টকাটে দেখাই দিচ্ছি। শর্টকাটে এইভাবে তুমি মুখস্থ করে রাখবে। আই থাকলে সেটা হবে হি, উই থাকলে হবে দে, আর ইউ থাকলে হবে হি, ইউ থাকলে হি অথবা সি। পুরুষ হলে হি হবে আর মহিলা হলে সি হবে। আর যদি থাকে মি থাকে তাহলে হয়ে যাবে হিম। তুমি অতটুকু মুখস্থ করে নাও, খাতায় লিখে মুখস্থ করে নাও। আই থাকলে হি হবে, উই থাকলে দে হবে, ইউ থাকলে হি অথবা সি, মি থাকলে হিম হবে। এখন আসো বক্তব্যের ভিতরে আরেকটা পরিবর্তন করতে হবে, ভার্বের পরিবর্তন। ভার্বের পরিবর্তন কিভাবে করবা? যদি ভার্ব 1 দেওয়া থাকে তাহলে এটা হয়ে যাবে ভার্ব 2, অর্থাৎ যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া থাকে তাহলে এটা হয়ে যাবে ভার্বের পাস্ট ফর্ম। যদি পাস্ট ফর্ম দেওয়া থাকে অর্থাৎ ভার্ব 2 দেওয়া থাকে, হ্যাড প্লাস ভার্ব 3, এম, ইজ, আর দেওয়া থাকলে সেটা হয়ে যাবে ওয়াজ অথবা ওয়ার। ক্যান থাকলে সেটা হয়ে যাবে কোড। এটা কিন্তু কোল্ড না, অনেকে কোল্ড উচ্চারণ করে, এটা কোড হবে। ক্যান থাকলে কোড হয়ে যাবে। মে থাকলে মাইট হবে। ঠিক আছে? অর্থাৎ যদি আর যারা টেন্স জানো, যাদের টেন্স মুখস্থ আছে ভালো, তাদেরকে বলে দিই বক্তার ভার্বটা কীভাবে পরিবর্তন করতে হবে। যারা টেন্স জানো তাদের জন্য হচ্ছে প্রেজেন্ট যে 4 প্রকার টেন্স আছে সেটা পাস্ট 4 প্রকার হয়ে যাবে। প্রেজেন্ট 4 প্রকার টেন্স, তার অনুরূপ পাস্ট 4 প্রকার টেন্স হবে। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, এভাবে তার পূর্বের 4 প্রকারের মতো হয়ে যাবে। আর পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, আর পাস্ট পারফেক্টের কোনো চেঞ্জ হবে না। আর যারা আরেকটা রয়ে গেছে, এখানে যদি হ্যাজ থাকে তাহলে এদের পড়তে হ্যাড হয়। আর হ্যাড যদি একবার লেখা থাকে তাহলে সেক্ষেত্রে তুমি হ্যাডটাকে 2 বার লিখতে হবে। ঠিক আছে?
আর যারা টেন্স পারো না তারা এইভাবে মুখস্থ করে নিও। বার 1 থাকলে 2 হয়, 2 থাকলে হ্যাড হয়, প্লাস 3 হয়, অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার হয়, ক্যান থাকলে কোড হয়, মে থাকলে মাইট হয়, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হয়, হ্যাড প্লাস বার হ্যাড থাকলে হ্যাড হয়। ঠিক আছে, তাহলে ক্লিয়ার? এগুলো তোমরা লিখে নাও। আমরা বক্তা, শ্রোতা, মশলা, বক্তব্য। একটা জিনিস, শ্রোতার মধ্যে কোনো কিছু পরিবর্তন হয় না, মনে রাখবে। শ্রোতাতে কোনো কিছু পরিবর্তন হয় না। যা পরিবর্তন করতে হবে বক্তায় করতে হবে, মশলায় করতে হবে, আর বক্তব্যে করতে হবে। এই 4টা উপাদানের মধ্যে 4টা জিনিস পরিবর্তন করতে হবে। একটা হচ্ছে বক্তা, 2 নম্বরটা মশলা, 3 নম্বরটা হচ্ছে বক্তব্যের মধ্যে 2টা জিনিস। বক্তার মধ্যে একটা জিনিস, মশলার মধ্যে একটা জিনিস এবং বক্তব্যের মধ্যে 2টা জিনিস। মোট 4টা জিনিস পরিবর্তন করতে হয়। কি কি? একটা হচ্ছে বক্তার বার্ব, 2 নম্বরে মশলা, 3 নম্বরে প্রোনাউন, আর বক্তব্যের বার্বের পরিবর্তন। এই 4টা জিনিস তোমরা মুখস্থ করে নাও। নেক্সট পর্বে আমরা একটা বোর্ড প্রশ্ন নিয়ে আমি কিভাবে তুমি ন্যারেশনটা বাস্তবে করবে সেটা দেখাই দেব, এবং আমি 10টা বোর্ড প্রশ্নের ন্যারেশনের সমাধান করে দেব পরবর্তী ভিডিওগুলোতে। তোমরা আমার চ্যানেলের সাথে থাকো। তোমাদের পরীক্ষার জন্য ফুল প্রস্তুতি হয়ে যাবে যখন আমরা 10টা ন্যারেশন আরও বাস্তবে করে দেবো। আর সামান্য কিছু পরিবর্তন আছে, সেটা যখন আমরা করতে যাব সেখানে দেখাই দেব। তাহলে এখানেই শেষ করছি আজকে। ধন্যবাদ সকলকে।